স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমি জান্নাত অর্থী এবং আমি রিদিমা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। শুরুতেই করোনা টিকা প্রসঙ্গ। আগামী বুধবার দেশে শুরু হচ্ছে করোনা টিকা দান কার্যক্রম। ওই দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে টিকার প্রথম ডোজ দেওয়ার মধ্য দিয়ে এই কার্যক্রমের শুরু হবে। ভার্চুয়ালি যুক্ত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। এদিকে টিকা নিবন্ধনের জন্য অ্যাপের পাশাপাশি বিকল্প তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। গত বৃহস্পতিবার সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 20 লাখ ডোজ টিকা ভারত থেকে উপহার পেয়েছে বাংলাদেশ। এছাড়া সরকার আরও 3 কোটি ডোজ টিকা কিনছে, যার প্রথম চালান 50 লাখ ডোজ টিকা 25 জানুয়ারির মধ্যে আসতে পারে। এমন অবস্থায় স্বাস্থ্য সচিব জানিয়েছেন, আগামী 27 জানুয়ারি বুধবার থেকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। শনিবার রাজধানীর জাতীয় কিডনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য সচিব এই তথ্য জানান। এই সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমরা আশা করছি আগামী 27 তারিখে আমরা এটা উদ্বোধন করব। কুর্মিটোলা জেনারেল হসপিটালেই হবে আশা করছি। এখন পর্যন্ত সচিব জানান, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন স্বাস্থ্যকর্মীকে দিয়ে দেশে শুরু হতে যাচ্ছে করোনার টিকা প্রয়োগ। আমরা 24 জনকে দেওয়ার কথা বলছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 2-4 জনকে দিয়ে হয়তো উদ্বোধনটা করবেন। কিন্তু ফার্স্ট যাকে আমরা দেব তিনি হবেন আমাদের একজন সিস্টার, একজন গর্বিত, তিনি সেবিকা নার্স। গত 13 জানুয়ারি করোনা টিকার জন্য অগ্রাধিকারভুক্ত জনগোষ্ঠীর তালিকা তৈরি করতে জেলা প্রশাসক, মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অ্যাপে নিবন্ধনের বিকল্প হিসেবে এই তালিকা ব্যবহারের কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থী, শিক্ষক সহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মাউসী মহাপরিচালক বলছেন, শিক্ষা সংশ্লিষ্টদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেয়ার একটি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড। এইচএসসির ফল দিতে রোববার বিল পাশ হচ্ছে জাতীয় সংসদে। আরও জানাচ্ছেন সজল দাস। করোনায় বছর পার, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন আইসোলেশনে থাকা শিক্ষা ব্যবস্থাকে চালু করতে প্রস্তুতি শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থী, শিক্ষক সহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এরই মধ্যে পাঠানো হয়েছে ইউনিসেফের সহযোগিতায় তৈরি 39 পৃষ্ঠার গাইডলাইন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের গাইডলাইন অনুসারে সবার জন্য বাধ্যতামূলক মাস্ক ব্যবহার, শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করা, শিক্ষার্থীদের নির্বিঘ্নে চলাফেরা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নির্দিষ্ট দূরত্ব অনুসরণ ও স্কুলে প্রবেশের আগেই থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করার কথাও বলা হয়েছে। রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে নিজস্ব তহবিল গঠনের নির্দেশনার কথাও। আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান যেন আমাদের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে। কিভাবে ক্লাসরুমে তারা বসবে, আমরা বলেছি যে 6 ফুটের একটা বেঞ্চে 2 জন বসতে পারবে, কিন্তু পরবর্তী বেঞ্চের সঙ্গে তার ব্যবধান থাকবে অন্তত পক্ষে 3 ফিট। এদিকে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা এরই মধ্যে মন্ত্রণালয়ে পাঠিয়েছে এনসিটিবি। এইচএসসি বিষয়ে কাজ চলছে বলেও জানান এনসিটিবি চেয়ারম্যান। এসএসসি যেটা, এটা আমরা কমপ্লিট করে মন্ত্রণালয় প্রেরণ করেছি। মন্ত্রণালয় ইতিমধ্যে হয়তো বোর্ডকে দিয়ে দিয়েছে একটা নির্দেশনা দিয়ে। আর এইচএসসিটা যেটা, সেটা আমরা কাজ চলমান আছে। এই মাসের শেষ দিকে আমরা সেটা কমপ্লিট করে মন্ত্রণালয়কে দেব। কোন কোন কন্টেন্ট গুলো কম গুরুত্বপূর্ণ বা কোন কন্টেন্ট গুলো তাকে জানা অবশ্যই দরকার, এইগুলো বিবেচনায় নিয়ে সংক্ষিপ্ত হয়। এটা এরকম নয় যে এত % কমিয়ে দেওয়া হলো। সব মিলিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এসব উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে দীর্ঘ বিরতির পর শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক অবস্থায় ফেরার। এদিকে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বাধা দূর করতে সংসদে উত্থাপিত 3টি বিল রোববার পাশ হতে যাচ্ছে। একটা কথা বলতে হয়। সজল দাস, নিউজ 24, ঢাকা।
দেশের 492 উপজেলার প্রায় 70,000 গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেয়া হয়েছে। শনিবারের এই ঘর উপহার অনুষ্ঠানকে মুজিব বর্ষের সবচেয়ে বড় উৎসব হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমানুষের আর্থসামাজিক উন্নয়নে আওয়ামী লীগের রাজনীতির কেন্দ্রবিন্দু উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা আশ্বাস দিয়েছেন, একটি মানুষও গৃহহীন থাকবে না। সারা দেশে 8,85,622 পরিবারকে ঘর নির্মাণ করে দেবে সরকার, জানাচ্ছেন শাহালি জয়। গৃহহীন মানিক মিয়ার জন্য এ যেন শুধু ঘর নয়, তার আশাহীন জীবনে এ এক নতুন আশার সঞ্চার। খুলনার ডুমুরিয়ার মানিক মিয়া তাই ভীষণ খুশি এই আশ্রয়ন প্রকল্পে ঠাঁই পেয়ে। তার মতো 70,000 গৃহহীন পরিবার দেশের বিভিন্ন প্রান্তের আশ্রয়ন প্রকল্পে খুঁজে পেয়েছে নতুন ঠিকানা। আগে তো এত সুযোগ সুবিধা ছিল না, পরে জায়গা থাকতে এত সুযোগ সুবিধা না, এখন নিজের জায়গা হইলো। 3টা ছেলেপেলে নিয়ে এখন ঘর বেশি করে থাকবো। পাকা বাড়ি তো, পাকা বাড়ি খুব ভালো, এরকম ঘর তো আমরা জীবনেও করতে পারবো না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের 492 স্থানে তার মতো উপকারভোগীদের সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে জমির দলিল এবং বাড়ির চাবি হস্তান্তর করে জেলা প্রশাসন। করোনা আমাদের জন্য যেমন অভিশাপ নিয়ে এসেছে, আবার একদিকে আশীর্বাদও, কারণ আমরা এই একটি কাজের দিকেই নজর দিতে পেরেছি। আমাদের উৎসব আজকে এটাই বড় উৎসব যে গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা ঘর দিতে পারলাম। এর থেকে বড় উৎসব আর কিছু বাংলাদেশে হতে পারে না। শেখ হাসিনা বলেন, করোনার মধ্যে সারা পৃথিবী স্থবির হয়ে গেলেও আশ্রয়হীনদের জন্য ঘর নির্মাণ বন্ধ থাকেনি। করোনা ভাইরাস এমন একটা ভাইরাস আসলো, সারা বিশ্ব স্থবির। আমার খুব আকাঙ্ক্ষা ছিল যে নিজের হাতে দাঁড়িয়ে আপনাদের হাতে জমির দলিল তুলে দিই, তারপর মনে করি যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, সেই ঘোষণা দিয়েছিলাম। আজকে সেই ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই আমি এভাবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। প্রথম পর্যায়ে 70,000 পরিবারের জন্য গৃহ নির্মাণে সরকারের ব্যয় হয়েছে 1260 কোটি টাকা। আশ্রয়ন কর্তৃপক্ষ বলছে, মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে এমন আরো 1 লাখ পরিবারের জন্য বাড়ি নির্মাণ করে দেবে সরকার। আশ্রয়হীন মানুষের জন্য শুধু ঘর নির্মাণ করে দেয়াই নয়, বরং তাদের সামাজিক মর্যাদাও প্রতিষ্ঠা করতে চায় সরকার। সে লক্ষ্যেই 70,000 পরিবারের জন্য নতুন ঘর হস্তান্তর করা হলো, আর এর মধ্য দিয়ে স্থাপন হলো মানবতার এক অনন্য দৃষ্টান্ত। খুলনার ডুমুরিয়া থেকে শাহ আলী জয়, নিউজ 24। এবারে চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর ইশতেহারে অগ্রাধিকার পেয়েছে জলাবদ্ধতা নিরসন। শনিবার সকালে 37 দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেন রেজাউল করিম, আর দুপুরে 9 দফা প্রতিশ্রুতি ঘোষণা করেন শাহাদাত হোসেন। নির্বাচিত হলে দুজনেই চান চট্টগ্রামকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে। আরো জানাচ্ছেন শেখ জায়েদ। বর্ষায় ডুবে যায় শহর, ফুটপাতে নেই হাঁটার জায়গা, রাস্তা পারাপারে নেই পর্যাপ্ত ফুটওভার ব্রিজ, আর বর্জ্য নিয়ে অব্যবস্থাপনার সাথে আছে সমন্বয়হীন উন্নয়ন কাজের ভোগান্তি। ভবিষ্যৎ নগর পিতার কাছে এমনই হাতে গোনা কয়েকটি সমস্যার সমাধান চান নগরবাসী। প্রথমে আপনার জলবদ্ধতা এটা নিরসন করতে হবে, ফুটপাত দখল ওইগুলো মুক্ত চায়। চট্টগ্রামে 8 জানুয়ারি থেকে চলছে সিটি নির্বাচনের জমজমাট প্রচারণা। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে 37 দফা প্রতিশ্রুতির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম। গুরুত্ব পেয়েছে জলাবদ্ধতা ও যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ ও বর্জ্য ব্যবস্থাপনা। পাহাড়, রোদ, বনানী সংরক্ষণ, সবুজায়ন, বেড়িবাঁধ ও সবুজ বেষ্টনী গড়ে উপকূল সহ সামুদ্রিক জলোচ্ছ্বাস প্লাবন থেকে নগরের সুরক্ষায় গুরুত্ব দেওয়া। নগরীর জামাল খান সড়কের একটি রেস্টুরেন্টে 9 দফা ইশতেহার ঘোষণা করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এতে গুরুত্ব দেওয়া হয়েছে জলাবদ্ধতা সমস্যা ও স্বাস্থ্য খাতকে। শহরের মধ্যে প্রবাহিত সকল খাল উদ্ধারপূর্বক খনন করে তা পানি চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং খালের উভয় পাশে রক্ষার বাঁধ বিনির্মাণ করা হবে। বারবার এরকম দেয়, ওনারা নিজেরাই ভুলে যান, ফলত নাগরিকদের কাছে তারা যে নায়ক থাকার কথা সেই জায়গায় তার বিপরীত বিষয়টা ঘটে এবং তারা অনাস্থার জায়গায় চলে যান। নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা থাকলেও 5 বছরের জন্য নগর কে চালাবেন তা চূড়ান্ত হবে 27 জানুয়ারি ভোটের ফলাফলে।
নগরীর প্রধান প্রধান সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে ইশতেহার ঘোষণা করলেন আওয়ামী লীগ এবং বিএনপির মেয়র প্রার্থী। নগর বিশ্লেষকরা বলছেন, যিনি মেয়র নির্বাচিত হন তার দৃষ্টি যেন থাকে ইশতেহার বাস্তবায়নে। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবার নিয়ে কটূক্তির প্রতিবাদ। জেলা আওয়ামী লীগের কমিটি বাতিল ও নোয়াখালী 4 আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীকে বহিষ্কারের দাবিতে হরতাল ডেকে তা প্রত্যাহার করেছেন বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। শনিবার সকালে বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি। এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন মির্জা কাদের। তবে শনিবার ওবায়দুল কাদেরের নির্দেশে তার ছোট ভাই ও সদ্য নির্বাচিত পৌর মেয়র হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন। জানুয়ারির প্রায় প্রতিদিনই বায়ু দূষণের শীর্ষে রাজধানী ঢাকা। বাতাসের মান যাচাইকারী আন্তর্জাতিক সংস্থার জরিপে দিয়েছে এমন তথ্য। গবেষণা বলছে 2016 সাল থেকে বেড়েই চলছে রাজধানীর বায়ু দূষণ, আর এতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। বিশ্লেষকরা বলছেন, আদালতের নির্দেশনা সত্ত্বেও বায়ু দূষণ রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই দায়িত্বপ্রাপ্তদের। এখনই পদক্ষেপ না নিলে বড় ক্ষতি শঙ্কার কথা বলছেন তারা। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। দেখে মনে হতে পারে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, কিন্তু আসল বাস্তবতা ধুলাবালির কারণেই এমন অবস্থা। রাজধানী ঢাকায় দিন দিন এমন দূষণ বাড়ছেই। রাস্তার পাশের বিভিন্ন সেবা সংস্থার তার কিংবা গাছগাছালির পাতায় বলে দিচ্ছে কতটা দূষণের মধ্য দিয়ে যাচ্ছে এই মহানগর, যাতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নগরবাসী। ধুলাবালি তো প্রচুর ধুলাবালি হয়, কুয়াশার মধ্যে থাকা একবার অন্ধকার থাকবেন না। মানুষের চুল, মাথা, মুখ একদম সাদা হয়ে যায়। চুল দাড়ি সাদা কে? ধুলার জন্য নাকি? ধুলার জন্যই তো, রাস্তায় ধুলাবালি অবস্থা হয়ে গেছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি বছরের এই 4 মাস বায়ু দূষণ সবচেয়ে বেশি থাকে ঢাকায়। তবে চলতি জানুয়ারিতে মাত্রা ছাড়াচ্ছে দূষণ। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের বায়ুমান সূচক বলছে, গেল সপ্তাহে প্রত্যেক দিন কোনো না কোনো সময় দূষণে 1 নম্বরে ছিল ঢাকা। দূষণ মাত্রার সূচক উঠেছিল 326। এমন মাত্রাতিরিক্ত ধুলোবালি দূষণের মধ্যে জীবন চলছে ঢাকাবাসীর, যা বেড়েই চলেছে প্রতিনিয়ত। বায়ু দূষণের মাত্রা এত বেশি যে তাকে দুর্যোগপূর্ণ বলছে আন্তর্জাতিক সংস্থা, কিন্তু এমন বার্তাও যেন কানে ঢুকছে না কর্তা ব্যক্তিদের। বায়ু দূষণ রোধে কার্যকর কোনো পদক্ষেপই দেখছেন না বিশ্লেষকরা। মহামান্য হাইকোর্ট ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য সিটি কর্পোরেশনকে স্পেসিফিক্যালি দায়িত্ব দিয়ে পানি ছিটানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে সিটি কর্পোরেশন সেই কাজে তাদের নজরদারি এবং এটি ইমপ্লিমেন্টেশনে তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না। বাপার এই যুগ্ম সম্পাদক বলছেন, বিভিন্ন মেগা প্রকল্পের কর্মযজ্ঞের কারণে 2016 থেকে বায়ু দূষণের মাত্রা বেড়েই চলেছে, কিন্তু দায়িত্বশীলদের কেউ যথাযথ পদক্ষেপ নিচ্ছেন না। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, এরকম বড় প্রকল্পগুলো রাজধানীতে যখন কাজ শুরু করে তখন থেকে কিন্তু এই দূষণের পরিমাণটা বাড়লো। যে কোনো বড় প্রকল্পে 1.5 থেকে 2% বাজেট বরাদ্দ থাকে পরিবেশগত দিকগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, দূষণ নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু এই বড় প্রকল্পগুলো সামাও এগুলো ওভারলুক করছে। বায়ু দূষণের জন্য চিহ্নিত করা হয়েছে 20টি কারণ, যার মধ্যে উল্লেখযোগ্য বড় বড় উন্নয়ন প্রকল্প, ইটভাটা, সেবা সংস্থাগুলোর নির্মাণ কাজ ও রাস্তা খোঁড়াখুড়ি এবং ফিটনেসবিহীন পরিবহনের ক্ষতিকর ধোঁয়া। একই সঙ্গে অপরিকল্পিত ঢাকায় দূষিত বায়ু বের হওয়ার পথ বন্ধ। এজন্য এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনে আরো ভয়াবহ সংকট অপেক্ষা করছে বলেই সতর্ক করছেন বিশ্লেষকরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। হাতের ঝিলের আদলে ঢাকার 39টি খালকে আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। শনিবার রাজধানীর একটি হোটেলে মেঘনা নদীকে কেন্দ্র করে নেওয়া মাস্টার প্ল্যানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী কথা বলেন। তাজুল ইসলাম জানান, মেঘনা নদী দখল, দূষণ এবং নাব্যতা সংকট থেকে রক্ষা করতে 11 কোটি 4 লাখ টাকা ব্যয়ে 18 মাস মেয়াদী একটি মাস্টার প্ল্যান গ্রহণ করা হয়েছে। শিক্ষকদের সুবিধাবাদী চরিত্রই লেজুরভিত্তিক রাজনীতির আসল কারণ, কোনো দলের আদর্শ বা সরকারের চাপ নয়, এমনটাই মত প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক সজুল আমিনের। বিএনপিপন্থী সাদা দলের এই শিক্ষক নেতা মনে করেন, তার মতের অনেকেই ছিলেন সুযোগ সন্ধানী। তারা সুবিধায় পাশে ছিলেন, সমস্যায় সরে গেছেন। জানাচ্ছেন তৌহিদ শান্ত।
শেখ হাসিনা যে সময় ছিল বন্দী ছিল আমি ক্লিয়ারলি কি তার জন্য মুভমেন্ট করেছি আমরা সবাই। অধ্যাপক সদরুল আমিন 2008 সালে 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হয়েছিলেন। তিনি বলছিলেন তারা সব রাজনৈতিক মতাদর্শের শিক্ষকরা দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ মসৃণ করতে তখন এক এবং অভিন্ন সিদ্ধান্তে ঐক্যবদ্ধ হয়েছিলেন। একটা আমাদের একটা নিউট্রাল ভাব ছিল। বলছেন এখন সেটি ভাবাই যায় না। শিক্ষক হিসাবে যত সম্মান করে সমাজ আমাদেরকে আমরা রিজার্ভ করি না। ইলেকশনটা হলো একদলীয় পুরোপুরি ভাবে একদলীয় হলো, তাই না? ওরা কিন্তু বলেছে আপনি করোনার জন্য এটা পিছিয়ে দেন, ওরা পিছালো না। কিন্তু সরকার যে দোষ তা না, আমি নিজেরও দোষী, কিন্তু আমি নিজেরা কিন্তু চাচ্ছি তাদের এলিজিবিলিটি করার জন্য, তাই আমরা করছি। টু ইগার টু প্লিজ সরকার, আমরা যা মনে হয় আর কি। অনেকে সুযোগ সন্ধানী এমন মন্তব্যও করেন অধ্যাপক সদরুল আমিন। একটা গ্রুপ ছিল যেটা মানে নিজেদেরকে প্রগ্রেসিভ মনে করতো। আমাদের জামাত বলি, যাদের রাজাকার বলি, আওয়ামী লীগ সব একসাথে ছিল, কিন্তু বাকি যারা ছিল তারা সব এগেনস্টে ছিল সবাই। তারপরে কিন্তু আমি ইলেকশন জিততাম আমরা, অদ্ভুত কিন্তু এটা ছিল। কিন্তু এখন দেখেন কিন্তু পাত্তেই নেই কারো কিছু। যারা ছিল আমাদের সাথে তারা কিন্তু একবারে কেউই নেই, আমি দেখছি অন্যদিকে চলে গেছে সবাই। কাজে সবাই যদি নিজের স্বার্থটা দেখে সবাই বেশি আমার জেনারেশন দায়ী মনে করি, আমরা কিন্তু অপরচুনিস্টটা মনে করি। তিনি মনে করেন জাতির মেধার উন্নয়নে পদ্মা সেতুর মতো গুরুত্ব দিয়েই সরকারি বিশ্ববিদ্যালয়ে অর্থলগ্নি করা উচিত সরকারের। ঢাকার জাতির বিবেক কিন্তু যদি এখানে আমি সব ধ্বংস হয়ে যায়, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। যে পদ্মা ব্রিজে যেরকম আমরা ফাইন্যান্স যেটা রিসোর্স মোবিলাইজ করছি, ইউনিভার্সিটিতে আমি সেগুলো মোবিলাইজ করা উচিত। কিন্তু কোনো হলে শুনেছি আমি ছাত্ররা ওদেরকে সার্টিফাই করা থাকবে কি না থাকবে, তাহলে প্রভোস্ট কি করছে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রশাসনের আচরণ কেমন হওয়া উচিত, এর জন্য প্রতিবেশী ভারতকে অনুসরণের পরামর্শ দেন তিনি। পুলিশ সম্বন্ধে লেখলো, একটা নাটক করলো, সিনেমা ওদের বিরুদ্ধে কেস দিল, ওকে ধরে নিল। তা কেমন কথা? দেশে পার্শ্ববর্তী ইন্ডিয়াতে কত রকম আমি দেখি সিনেমাতে কত কিছু বলে মন্ত্রীর সম্বন্ধে, সিএম সম্বন্ধে, কেউ কিছু করে না। তো প্রজন্মের নৈতিক অবক্ষয়ের পেছনে শিক্ষকদের অনৈতিক আচরণ দায়ী বলেও মনে করেন প্রবীণ এই শিক্ষাবিদ। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। নিয়ম ভেঙে গাজীপুরের কাশিমপুর কারাগারের ভেতর নারীর সঙ্গে হলমার্ক কেলেঙ্কারিতে কারাবন্দী তুষারের দীর্ঘ সময় কাটানোর ঘটনায় ডেপুটি জেল সুপার মোহাম্মদ সাকলাইন সহ 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি জঘন্য কাজ। এর পেছনে যারা দায়ী প্রাথমিকভাবে তাদের সকলকে প্রত্যাহার করতে বলা হয়েছে। পাশাপাশি ঘটনায় মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করতে বলা হয়েছে। কমিটির দেয়া প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা ঘটাইছে কিংবা কেউ পানিশ চায়নি, যেই করবে সে পানিশেবল অপরাধ করলে তার পানিশমেন্ট অবশ্যই। আর এটা তো জঘন্য অপরাধ করেছে, কারাগারে এগুলো করা উচিত, মানে মোটেই এইগুলোকে প্রশ্রয় দেওয়া যায় না। দেশে করোনা পরিস্থিতি। মহামারী করোনায় দেশে মৃত্যু 8,000 ছাড়ালো। গত 24 ঘন্টায় আরও 22 জনের মধ্য দিয়ে মোট মৃত্যু দাঁড়ালো 8,003 জনে। একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন 436 জন। শনিবার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হল 5,31,326 জন। একদিনে সুস্থ 338 জন সহ মোট সুস্থ হয়েছেন 4,75,899 জন। টানা তৃতীয় দিনের মতো রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে উত্তর সিটি কর্পোরেশন। শনিবার সকাল থেকে 11 নম্বর সেকশনের 1 নম্বর রোডে রাস্তা দখল করে অবৈধভাবে ঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলায় সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। ভেঙে ফেলা প্রায় 20টির মতো দোকানপাট। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার টানা 2 দিন উচ্ছেদ অভিযান চালায় কর্পোরেশন। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে এবার পাওয়া গেছে 2,38,55,545 টাকা। এছাড়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে। করোনা পরিস্থিতিতে দীর্ঘ 5 মাস পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে শনিবার সকালে দান বাক্সগুলো খোলা হয়। দিনভর চলে গণনা। স্বাস্থ্যবিধি মেনে টাকা গণনায় মাদ্রাসার ছাত্র শিক্ষক ছাড়াও রূপালী ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন। পরে প্রাপ্ত টাকা পাগলা মসজিদের নামে করা রূপালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। এর আগে গত বছরের 22 আগস্ট দান বাক্সগুলো খুলে পাওয়া যায় 1,74,83,071 টাকা।
দৈনিক কালের কণ্ঠের পাঠক ফোরাম শুভ সংঘের উদ্যোগে নারায়ণগঞ্জে দ্বিতীয় ধাপে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিকেলে ফতুল্লার পশ্চিম ধর্মগঞ্জ এলাকায় প্রায় ৫০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিণী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান। শুভ সংঘের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুনুর রশিদ। এর আগে জানুয়ারির প্রথম ধাপেও ৫০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করে শুভ সংঘ। আন্তর্জাতিক প্রসঙ্গ। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে পশ্চিমবঙ্গে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার সফরকে ঘিরে সিএএ বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে আসাম সহ কয়েকটি এলাকা। এদিকে কলকাতা সহ পুরো ভারতে 4টি রাজধানীর দাবি তুলেছেন তৃণমূল নেত্রী মমতা। এ নিয়েও চলছে সংঘর্ষের ঘটনা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার চলে গেছেন ল্যারি কিং লাইভের উপস্থাপক ল্যারি কিং। কিংবদন্তি এই মার্কিন সাংবাদিক শনিবার ৮৭ বছর বয়সে লস এঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে ল্যারি কিংয়ের ফেসবুক পাতায় তার মৃত্যুর খবর জানানো হয়েছে। একটানা 25 বছর সিএনএনে ল্যারি কিং লাইভ টক শোটি করেছেন কিং। ৬৩ বছরের পেশাগত জীবনে রেডিও, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়েছেন অসংখ্য ইন্টারভিউ। ল্যারি কিং তারকা শিল্পীদের নিয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে নিজেই হয়ে ওঠেন সেলিব্রিটি। এবারে খেলার খবর। পেশাদার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কিংসের জয়ের দিনে একমাত্র গোলটি এসেছে রবসনের পা থেকে। আরও বড় জয়ের প্রত্যাশা থাকলেও পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারায় খুশি বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজেন। অন্যদিকে হ্যাট্রিক জয়ের দেখা পেয়েছে আবাহনী। শনিবার মারিও লেমসের দল ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। আবাহনীর টানা তৃতীয় জয়ের বিপরীতে পুরনো ঢাকার দল রহমতগঞ্জ দেখল দ্বিতীয় হার। কুমিল্লা থেকে আরো জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। হোম ভেন্যুতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মৌসুমের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ব্রাদার্সের রক্ষণের পরীক্ষা কিংসের আক্রমণ ভাগ নিয়েছে বারবার। বক্সের ভেতর ঢুকে পড়েছেন। ডিফেন্ডিং ফুটবল খেলা ব্রাদার্স প্রথমার্ধে কোনো মতে সামলেছে কিংসের পরিকল্পিত আক্রমণগুলো। ২০ মিনিটে জোনাথনের বাড়ানো বল থেকে রবসনের পাসে বেসেরার ব্যাকহিল লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ২৬ মিনিটে ডান প্রান্ত দিয়ে রবসন থেকে পাওয়া বলে বেসেরার লক্ষ্যভ্রষ্ট হেড। ৪২ মিনিটে বিশ্বনাথের লম্বা থ্রোয়ে তপু বর্মনের হেড পোস্টের উপর দিয়ে চলে গেলে হতাশা আরো বেড়ে যায় কিংসের। এই জায়গাতে বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৪ মিনিটে বা প্রান্ত দিয়ে ইব্রাহিমের ক্রসে রবিনহোর ঠান্ডা মাথার ফিনিশিং। ১-০ গোলের লিড বসুন্ধরা কিংসের। শেষে ব্যবধান বাড়ানোর আরো কয়েকটি সুযোগ পায় পেশাদার লিগ চ্যাম্পিয়নরা, কিন্তু সেগুলো আলোর মুখ না দেখলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্কার ব্রুজনের দল। জয়ের ব্যবধান আরো বেশি হতে পারত, কিন্তু শেষ জয় নিয়ে ৩ পয়েন্ট পাওয়ায় আমরা খুশি। প্রতিপক্ষ ডিফেন্সিভ ফুটবল খেলেছে, তবে ছেলেরা ভালো খেলেছে। সবাই কিন্তু দাঁড়িয়ে এই মুহূর্তে উৎসাহিত। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান এবং দেশের ফুটবলের নতুন পরাশক্তি বসুন্ধরা কিংস এবারের মৌসুমে এই কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামকে হোম ভেন্যু করেছে এবং যার ফলে কুমিল্লার ক্রীড়াঙ্গনে নতুনভাবে জাগরণের সৃষ্টি হয়েছে। এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা কুমিল্লাবাসীর। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। সংবাদে এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।